বাংলা গল্প চ্যানেলে সবাইকে সুস্বাগতম। সত্যজিৎ রায়ের লেখা গল্প ১০১ থেকে আমরা বিভিন্ন গল্প পাঠ করছিলাম। প্রথম থেকে ১২টি গল্প আমরা শুনে নিয়েছি। আজকে আমরা ১৩তম গল্প শুনব, নীল আতঙ্ক। তাহলে শুরু করা যাক সত্যজিৎ রায়ের লেখা নীল আতঙ্ক। আমার নাম অনিরুদ্ধ বোস। আমার বয়স ২৯। এখনো বিয়ে করিনি। আজ ৮ বছর হলো আমি কলকাতায় একটা সদাগরি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি, দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা। ২ বছরই হলো একটা অ্যাম্বাসাডার গাড়ি কিনেছি, সেটা আমি নিজেই চালাই। অফিসের কাজে বাইরে একটু আধটু সাহিত্য করার শখ আছে। আমার ৩খানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলে প্রশংসাও পেয়েছি। তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাসে লেখা একদম হয়নি, তবে বই পড়েছি অনেক। আর তাই সবই বাংলাদেশের নীল চাষ সম্পর্কে। এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীল চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকেদের ওপর তারা কিরকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ হলো, আর সবশেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল, এসবই এখন আমার নখদর্পণে। যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার নীল সম্পর্কে এই কৌতূহল জাগলো, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরে নামকরা ডাক্তার ছিলেন। ওখানেই আমার জন্ম, আর ওখানেই এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা। আমার এক দাদা আছেন, আমার চেয়ে ৫ বছরের বড়। তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছেই গোল্ডস গ্রিন বলে একটি জায়গার হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার বিশেষ ইচ্ছা আছে বলে মনে হয় না। আমার যখন ১৬ বছর বয়স, তখন বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাস করি। তারপর একটা সাময়িক ইচ্ছা হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টাও দেখতে হলো। বড় মামার সুপারিতেই চাকরিটা হলো, তবে আমারও যে কিছুটা কৃতিত্ব ছিল না তা নয়। ছাত্র হিসাবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও বেশ গড়গড় করে বলতে পারি। তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা, স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলায় কথাটা বলতে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগাড়ে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে উঠত। এত লোকের ভিড়, ট্রাম বাসের ঘরঘরানি, এত হই হল্লা, জীবন ধারণের এত সমস্যা, মাঝে মাঝে ইচ্ছা করে এইসব থেকে ছুটে বেরিয়ে চলে যায়। আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবার, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে ওই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এ ধরনের আউটিং এ উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাইনি। এর থেকে বোঝাই যায় যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখালেখি হয়েছিল, তারপর বোধহয় আমার দিক থেকে সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মামার বাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে। খামের ওপরে লেখা দেখেই বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখেছে, জংলি অফিসে চাকরি করছে, কোয়ার্টার আছে, দিন সাতেকের ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওয়া ছিল বেশ কিছুদিনের, তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত ২৭শে এপ্রিল, তারিখটা আজীবন মনে থাকবে, তল্পিতল্পা গুটিয়ে কলকাতায় জঞ্জাল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাওয়ার কথা একবারও বলেনি। ওটা আমারই আইডিয়া। ২০০ মাইল রাস্তা, বড়জোর ৫-৫.৫ ঘন্টার ধাক্কা। ১০টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো, দিনের আলো থাকতে থাকতেই পৌঁছে যাব, এই ছিল মতলব। কাজের বেলা গড়োতেই একটা হোঁচট খেতে হলো। রান্না তৈরি ছিল ঠিক সময়, কিন্তু ভাত খেতে
খেয়ে সবে মুখে পানটা পুড়েছি, এমন সময় বাবার পুরানো বন্ধু মোহিত কাকু এসে হাজির। একে ভার্তিক লোক, তার উপরে প্রায় 10 বছর পরে দেখা, মুখ ফুটে কিছু বলতে পারলাম না, আমার তাড়া আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি একতলায় ভাড়াটে ভোলাবাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কৌতে যেন বাড়ি ফিরছেন। আমার দেখে বললেন, একা একা কোথায় পাড়ি দিচ্ছেন? আমি উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্ন হলো। এতটা পথ মোটরে একা যাবেন? অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভার বন্দোবস্ত করলে হতো না? আমি বললাম, চাকর হিসাবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে, তাই ভাবনার কিছু নেই। চালক হিসাবে আমি খুবই হুঁশিয়ার, আর যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভিতর ঢুকে পড়লেন। গাড়িতে স্টার্ট দেবার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 11:45। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছাতে লাগলো 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে এত ঝক্কি, রাস্তা এত বাজে ও আনরোমান্টিক যে মোটর যাত্রায় প্রায় 16 আনায় উৎসাহ উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পিছনে ফেলে গাড়ি যখন ছোট মাঠের মধ্য দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, এই জন্যই তো আসা। কোথায় ছিল একদিন এই চিমনির ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেটো বাতাস? 1:30 নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলা লেবু আছে, ফ্লাক্সে গরম চা আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশেই স্টেশন, গাড়ি থামিয়ে রেস্টুরেন্ট গিয়ে গিয়ে দুটো টোস্ট, একটা অমলেট, এক পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনো 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানগড় পড়ে। সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইসলাম বাজারের রাস্তা নিতে হবে। ইলাম বাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসাঞ্জর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলোর সবে দৃষ্টিগোচর হয়েছে, এমন সময় আমার গাড়ির পিছনের দিক থেকে একটা বেলুন ফটাসের মতো শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা একপাশে একটু কেদরে গেল। কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো অনেক মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা মনে থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল তা নয়, আর জ্যাক নিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয়। তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়ির টায়ার পরাবো, পাশ দিয়ে হুসহুস করে অত গাড়ি পেরিয়ে যাবে আর আমার শোচনীয় হাস্যকর অবস্থা দেখে ফেলবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু কি আর করি, 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার কেরিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেঁটে গেছে। ঘড়িতে দেখি 2:30 বেজে গেছে। আবহাওয়াতে একটা গোমট ভাব। ঘন্টাখানেক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখছিলাম বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন চারিদিকে থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচের দিকে দূরের গাছটার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম। মেঘ। ঝড়ের মেঘ কি কালবৈশাখী ভেবে লাভ নেই। স্পিডোমিটারের কাঁটা আড়াও চড়াও হবে। ফ্লাক্সটা খুলে খানিকটা গরম চা ঢেলে আবার রওনা দিলাম। ইলামবাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়লো। ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি, তার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছি, গান করছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্য দিয়ে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষের এক নির্মম রসিকতা নাজেহাল করার ভাব নিয়ে যেন এ বাজের খেলা। এদিক ওদিক আচমকা
বৈদ্যুতিক স্মরণ নিক্ষেপ, তার পরমুহূর্তেই কর্ণপট বিদীর্ণ করা দামাদা গর্জন, গুড় 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 কর কর করাত। এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডর গাড়িটাকেই তাক করে বিদ্যুৎবান নিক্ষিপ্ত হচ্ছে, এবং আরেকটু মনোযোগ দিয়ে কাজটা করলে লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন সিউড়ি ছাড়িয়ে ম্যাসেঞ্জারের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরক শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আরেকটি টায়ার কাজে ইস্তফা দিলেন। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণে ম্যাসেঞ্জরে ঝাঁপিয়ে যাওয়ার কথা। কোথায় এসে পৌঁছলাম? সামনের দিকে চেয়ে কিছু বোঝার উপায় নেই। কাঁচের ওপর জলপ্রপাত, ওয়াইপার সড়াৎ পড়াৎ শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলেই খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভালো ভাব দেখে মনে হয় রাত হলো বলে। আমার ডান পাশের দরজায় একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘনবসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখবো তার উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে, মাইল খানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ারও আর নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগলো, এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না। তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপর যদি কোনো ভুল হয়, রাস্তার মোড় ঘুরে থাকি। এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু যদি ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশাহারা হয়ে পড়তে হবে। যেখানেই এসে থাকি না কেন, এটা বীরভূমের মধ্যেই, শান্তিনিকেতন থেকে মাইল 50-এর বেশি দূর নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে। এমনকি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে হুইলসের প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে প্যাক 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 একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল। হর্নের শব্দ সজাগ হয়ে উঠলাম। বৃষ্টিতে একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। প্যাক প্যাক প্যাক। পিছন দিয়ে দেখি একটা লরি এসে পৌঁছেছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তা পুরোটা না হলেও প্রায় আধখানা আটকে রেখেছে। লরি যাবার জায়গা নেই। গাড়ি সাইড কিজিয়ে। আমার অসহায় ভাব দেখেই বোধহয় পাঞ্জাবি ড্রাইভারটা নেমে এলেন। ক্যা হুয়া, পাংচার? আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থায় বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তো এক পাশে সরিয়ে আপনার যাবার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে পাইজির সহকারী নেমে এলেন। তিনজনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে এক পাশে করে দিলাম। তারপর জিজ্ঞাসা করে জানলাম এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি। তবে সেটা মাইল 3-এর বেশি নয়। কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকান নেই। লরি চড়ে গেল। তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো। আর আমি বুঝলাম যে আমি অকুল পাথরে পড়েছি। আজ রাতের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দুমাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটাবো তারও ইঙ্গিত নেই। আশেপাশে ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে। বৃষ্টিটা কমের দিকে। অন্য সময় হলে মাটির সোঁদা গন্ধ মনটা মেতে উঠতো, কিন্তু এই অবস্থায় নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কি লাভ? হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসেডর গাড়ির মতো উপযুক্ত আর কিছু আছে কি? বোধহয় না। আর একটা সিগারেট ধরাতে হবে। এমন সময় হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং হুইলটার উপর পড়ল।
আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে, বোধহয় জানোলা। ধোঁয়ার কারণ আগুন, কেরোসিন, আলোর কারণ মানুষ। কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে। টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়, আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও রয়েছে, অপরিসর রাস্তা, সেটা বোধহয় আলোকেরই দিক থেকে। আমি যে রাস্তায় আছি সেটা এসে পড়েছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। কুছ পরোয়া নেই, গাড়ির দরজা লক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানাখন্দ বাজিয়ে জল কাদার মধ্যে ছপাত ছপাত করে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়ল। বাড়ি বলা ভুল হবে, একখানা কি দেড়খানা ইটের ঘরের ওপর একটা টিনের চালা। ফাঁকা করা দরজা দিয়ে ঘরের ভেতর গিয়ে জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব আর একটা খাটিয়ার কোণে লক্ষ্য করলাম। কই হ্যাঁ? এক মাঝবয়সী বেঁটে গোঁফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুঁচকে চাইল। আমি আলোটা নামিয়ে দিলাম। কাহা সে আয় বাবু? আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম, এখানে কাছাকাছি রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে? যা পয়সা লাগে দেব। ডাক বাংলো মে? ডাক বাংলো সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখিনি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতে একটা বেশ বড় একতলা পুরানো বাড়ি চোখে পড়ল। সেটা দেখিয়ে বললাম, এটাই ডাক বাংলো? হ্যাঁ বাবু, লেকিন বিস্তারা উস্তারা কুছ নেই হ্যাঁ, খানা ভি নেই মিলেগা। বিছানা আমার সঙ্গে আছে, খাট হবে তো? খাটিয়া হোগা। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছো দেখছি, তুমি কিছু খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। তার হাতে সেকা মোটা রুটি আর তার বউয়ের রান্না উৎকা ডাল কি আমার চলবে? বললাম, খুব চলবে। সবসময় রুটিই আমার চলে এবং উৎকা ডাল তো আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখনই এখন নামেই ডাকবাংলো, তবে পুরানো সাহেবি আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড় আর সিলিং এর পেল্লাই উঁচু। আসবার বলতে একটা পুরানো নেহারার ঘাট, একপাশে একটা টেবিল আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের ওপর রাখলো। বললাম, তোমার নাম কি হে? সুকুন রাম বাবুজি। এই বাংলোয় লোকজন কোনো কালে এসেছে না আমিই প্রথম? শুকুররাম রসবোধ আছে, সে হেসে বলল। বললাম, ভূত টুত তো নেই? আরে রাম রাম, কত লোকই তো এসে থেকে গেছে, কই এমন অপবাদ তো কেউ দেয়নি। এ কথায় একটু আশ্বস্ত হইনি তা বলতে পারি না, ভূতে বিশ্বাস করি না এটুকু অন্তত জানি যে যদি ভূত থাকে ওই বাংলোতে তাহলে সে সবসময় থাকবে, আর না থাকলেও কোনো সময়ই থাকবে না। বললাম, এটা কতদিনের পুরানো বাড়ি? শকুন আমার বেডিং খুলে দিতে দিতে বলল, पहले यह नील कुठी था, एक नील का फैक्ट्री भी था नजदीक में, उसका एक चिमनी अभी तक खड़ा है, और सब टूट गया। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম, মুঙ্গেরের আশেপাশে ছেলেবেলায় পুরানো ভাঙা নীলকুঠি দেখেছি। সুকেনের তৈরি রুটি আর কড়াইয়ের ডাল খেয়ে নেয়ার খাটে বিছানা পেতে যখন শুলাম তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছাবো বলে টেলিগ্রাম করেছিলাম, ও একটু চিন্তিত হবে অবশ্যই, কিন্তু সে নিয়ে ভেবে লাভ নেই। একটা আস্তানা পেয়ে গিয়েছি এবং বেশ সহজেই পেয়েছি। সে কথা ভাগ্যের কথা নয়, সে কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলবো, উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনই শেখার চেয়ে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি। লন্ডনটা পাশের বাথরুমে রেখে এসেছি, দরজায় ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তা যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। একটু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কম।
বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে, ব্যাঙ আর ঝিঁঝির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে, এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালিস স্ট্রিটের কোনো এক পেশাদারি থিয়েটারে। হঠাৎ ঘুম ভেঙে গেল, কতক্ষণ পরে তা জানি না। দরজায় একটা খজমজ শব্দ হচ্ছে, ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় কিছু একটা নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে। মিনিট পারেক পরে আওয়াজটা থেমে গেল, আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে অল্পক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল। বাংলা গ্রামে নেড়ি কুত্তার ডাক এটা নয়, এটা হলো বিলেতি হর্নের হুঙ্কার। এ ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমার বাড়ির দুটো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাতে এ ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটা ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক দিয়ে এতটা মাথা ঘামানোর কোনো মানেই হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা দেখা যায়। রাত কটা হলো? জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বাঁ হাত তুলে মুখের সামনে আনতেই মুখটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি যত যত পরে থাকে যায় ততই ভালো বলে ওটা শোবার সময়ও কখনো খুলে শুই না। ঘড়ি কোথায় গেল? শেষটাই কি ডাকাতের আস্তানায় এসে পড়লাম নাকি? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের হাতে দিয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটির হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটাও উধাও। মাথা গরম হয়ে এলো। এ আবার কি বিহিত করতেই হবে। হাঁক দিলাম, চৌকিদার। কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোতে যেভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে। জানলাতেও গড়া, তবে চোর এলো কোথা দিয়ে? দরজায় হুড়কো খুলতে আমার নিজের হাতের ওপর চোখ পড়ল, কেমন জানি খাটকা লাগলো। হাতে কি দেওয়াল থেকে চুন লেগেছে না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাসে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। ছাউথিদার, ছাউকিদার, ছাউকিদার। নিজের গলার স্বাদ চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনোদিন ছিল না। আর চৌকিদার বা কোথায়? আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধুধু করছে মাঠ, দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতন স্তম্ভ। চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার পরিবেশ বদলে গেছে, আমি নিজেও বদলে গিয়েছি। ঘর্মাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরের সব কিছুই এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে বাহারে কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালের সামনে যে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও বার্নিশ আর কাঠটা চকচক করছে। টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারে শেডওয়ালে কাজ করা কেরোসিন ল্যাম্প। আরও জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোনায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আনলা, তাতে ঝুলছে কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, আর একটা হান্টার চাবুক। আনলার নিচে একজোড়া হাঁটু অবধি উঁচু জুতো, যাকে বলে গোলস। জিনিসপত্র ছেড়ে অনেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, তার নিচে মোজা, পায়ে জুতো নেই। তবে খাটের পাশেই দেখলাম একজোড়া কালো চামড়ার বুট জুতো রয়েছে। আমার ডান হাতটা আমার মুখের ওপর দিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারার অনেক পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট, সরু দেওয়াল আমার নয়। আমার হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে
কাঁধ অবধি নেমে এসছে, কানের পাশে জুলফি নেমে এসছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্য। কিন্তু আয়না কোথায়? রুদ্রশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজায় খুলে ভেতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া আর কিছুই নেই। এখন দেখি মেঝের এক কোণে একটা টিনের বাথটব, তার পাশে চৌকি, এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনেই, একটা কাঠের ড্রেসিং টেবিলের ওপর লাগানো একটা ওভাল শেডের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হচ্ছে সেটা আমার নয়। কোনো এক বীভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গিয়েছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা, এবং সে চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে। কত বয়স এই সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালের বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভিতর থেকে উঠে এলো। ও, এ কণ্ঠস্বর আমার নয়। এ দীর্ঘশ্বাস সাহেবের মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপরে যা ঘটলো তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারোর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি এ জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এ থেকে নিজের অবস্থান ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোয়ার ঘরে ফিরে এলাম। আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়লো, ল্যাম্পটা এখনো জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলে গিয়ে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়াতে থেকে কলম আমার ডান হাত দিয়ে তুলিয়ে দিল। সে হাত একবার বাঁ দিক থেকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস করে শব্দ করে খাগের কলম দিয়ে লিখে চলল 27 এপ্রিল 1868। কানের কাছে আমার সেই রাক্ষস মশার বিনবুনি আরম্ভ হয়েছে। শেষটায় এই সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা দার্জিলিং ব্রিটিশ স্যারকে পরাহত হতে হবে। ভগবানের এ কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টনিও আগেই ভেগেছে। আমার বোধহয় এদের চেয়ে বেশি টাকার লোভ, তাই বারবার ম্যালেরিয়া আক্রান্ত সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারিনি। না, শুধু তা নয়, ডায়েরিতে মিথ্যা কথা বলা পাপ। আর একটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে। সেখানে থাকতে তো কম কূটনীতি করিনি, আর তারা সে কথা ভোলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাওয়ার সাহস নেই। বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের শিশু সন্তান টবির কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি, এখানকার স্থানীয় নেটিভদের ওপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটি লোকও নেই এখানে। যদি এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত পেয়াদা মির্জান। আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়ে। হায় প্রভুভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে আর আস্ত রাখবে না রে। হায় ঢিল মেরে না হয় লাঠি মেরে তোর মেয়ের প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করে যেতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরি লেখকের। কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের ওপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল, হাতের টানে দেরাজ খুলে গেল। পিছনে একটা পিনকুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরো খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল, পিস্তল। তার হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটা বার করে নিয়ে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে। সেই শেয়ালের ডাকের প্রভুত্বে যেন গর্জনিতে উঠল হাউডেন্ট কণ্ঠস্বর, ঘেউ ঘেউ ঘেউ।
চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে সামনের মাঠে চাঁদের আলো। বাংলোয় বারান্দা থেকে হাত বিশেক দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের ওপর ঝাঁপিয়ে আছে। আমি বাইরে আসা মাত্র আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো। রেস্ক! সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। দূরে বন নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো, রেক্স, রেক্স। রেক্স এগিয়ে এলো, তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো। পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল, তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চারিদিকে ঝাঁপিয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সকে দেহের সামনের অংশ বারান্দার ওপর ও পিছনের ঘাসের ওপর এলিয়ে গিয়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিকে থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজায় হুলকো লাগিয়ে খাটের ওপর এসে বসলাম। বাইরে লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের কাছে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম। তারপর আর কিছু জানি না। দরজা ধাক্কানিতে ঘুম ভেঙে গেল। চা, লিজিয়া বাবুজি। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকেই বাঁ হাতের কবজির দিকে চলে এলো। 6টা বেজে 13 মিনিট। ঘড়ি চোখের আরো কাছে আনলাম, কারণ তারিখটা দেখা যায় এতে, 28 এপ্রিল। বাইরে থেকে সুখরাম বলছে, আপকা গাড়ি ঠিক হো গিয়া বাবুজি। বীরভূমে নীলকর সাহেবের মৃত্যুবর্ষ বার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কেউ বিশ্বাস করবে? গল্পটি শোনার জন্য ধন্যবাদ। পরের গল্প শুনবো আমরা, রতনবাবু আর সেই ছেলেটা।